বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজের সম্পাদক এবং ইতিহাসবিদ বলাও তাকে সঙ্গত কারণে আমি মনে করি সমীচীন হবে, নুরুল কবির। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। আলোচনাটা শুরু করতে চাই আমি এইভাবে যে ৭১ বাংলাদেশ একটা বাংলাদেশ নামের নতুন একটা দেশের জন্ম দিয়েছে। মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা ছিল। ৯০-এ আরেকবার বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করলো, একটা নতুন স্বপ্ন, নতুন আকাঙ্ক্ষা নিয়ে। ২০০৭-৮-এ মিশ্র, অনেকের মধ্যেই মনে হয়েছিল যে কিছু একটা হয়তো পরিবর্তন ঘটবে, এবং ২৪-এ আরও একবার। এটাকে অনেকে বিপ্লব বলছেন, অনেকে গণ অভ্যুত্থানের মধ্যেই, কেউ কেউ ছাত্র জনতার অভ্যুত্থান, কেউ কেউ ছাত্র অভ্যুত্থান, এভাবে চিত্রায়িত করছেন। ১৫-১৬ বছরের একটা জগদ্দল পাথর বুক থেকে চেপে গেছে, মানুষ মুক্তি পেয়েছে, অনেক প্রত্যাশা, অনেক রকমের অঙ্গীকার। কিন্তু আমি আপনার কাছ থেকে বুঝতে চাই, আসলে আপনি কি দেখছেন? আপনি পুরো চিত্রটাকে, এই বিষয়টাকে কিভাবে চিত্রায়িত করছেন? যেটা হলো সেটার যদি যথাযথ বিশ্লেষণ না হয়, সামনের দিকে এগুয়ার পথটা থাকে না আসলে। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আপনি যে শেষ বাক্যটা বললেন যে একটা ১৫ বছরের জগদ্দল পাথর সরেছে বুক থেকে আমাদের এই এলাকার মানুষ, এটা সত্য। এবং এই পাথরের ওজন অনেক বেশি ভারী হয়ে গেছিল, একটা নিঃশ্বাস ফেলবার জায়গা পাচ্ছিল না মানুষ আর এই সেক্ষেত্রে। এবং এটার বিরুদ্ধে বিশেষত যে ২০১৪ সালে একটা পরিষ্কারভাবে ফলস একটা নির্বাচন, এবং তার পরবর্তীকালে আরও দুটো, এইটার মধ্য দিয়ে যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার দেখেছে যে আসলে সব কিছু করে পার পাওয়া যায়, নির্বাচনের নামে প্রহসন করা, রাতের বেলায় করা, ডামি নির্বাচন করা, একতরফা করা, এগুলোর মধ্য দিয়ে দুটো ঘটনা ঘটেছিল। একটা হচ্ছে সরকারের দিক থেকে, ক্ষমতাসীনদের দিক থেকে, তারা এমন একটা চিন্তা চেতনার রাজ্যে পৌঁছে গেছিল যেখানে মনে হতো তাদের কাছে যে তাদেরকে চ্যালেঞ্জ করবার কেউ নাই। অপোজিশনের যারা ছিলেন, বিএনপি সহ, বামপন্থীরা সহ তারা ছিলেন, তারাই পুরো সময়গুলি নিশ্চয়ই সংগ্রাম করেছেন। তিলে তিলে তারা এগিয়ে গেছেন, মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, এবং তাদের ত্যাগ তিতিক্ষারও অভাব নাই। তাদের গুম হয়েছে, খুন হয়েছে, গ্রেফতার হয়েছে, জখম হয়েছে, এগুলো সবই সত্য। কিন্তু ঠিক যেই মুহূর্তে এবং যেই সময়ে আপনার আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রযন্ত্র নৃশংসতা নিয়ে বিকশিত হয়েছিল, সেই নৃশংস রূপ যখন সামনে আসতো, আমরা দেখেছি ২ লাখ, ৩ লাখ, ৫ লাখ লোকের অপোজিশনের জনসভাকেও তারা রুখে দিতে পারত। ঠিক অস্ত্রের সামনে, সরকারি এবং আওয়ামী লীগের বেসরকারি অবৈধ অস্ত্রের সামনে বুক চিতিয়ে দাঁড়াবার মতন অবস্থা শহরাঞ্চলগুলিতে বিএনপি এবং তার অন্যান্য মিত্ররা দেখাতে পারেনি বলেই শেষ পর্যন্ত তাদের হাতে এই সরকারের পতন ঘটেনি। ঘটেছে তখন যখন এই তরুণরা, যাদের কিন্তু প্রথম দিকে এই সরকারের বিরুদ্ধে পদত্যাগের দাবিও ছিল না, তাদের সরকার উৎখাতের কোনো এজেন্ডাও ছিল না, তারা একটা ন্যায্য কোটা সংস্কারের আন্দোলন করছিলেন। কিন্তু সেটা যখন এই সমস্ত নৃশংসতা নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়া হয়, তখনই তারা আপনার এই সংগ্রামে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করা শুরু করে। এবং সেই সংগ্রামটাকে এগিয়ে নেবার পথে যত ধরনের বাধা বিপত্তি আসা সম্ভব, ষড়যন্ত্র, তাদেরকে ডিভাইড করার চেষ্টা, তাদেরকে এই ডিবির ওখানে নিয়ে বিভ্রান্ত করবার চেষ্টা, কিংবা তাদের দিয়ে জোর করে বিবৃতি দিয়ে অন্যদের সঙ্গে দূরত্ব তৈরি করবার চেষ্টা, এই সবগুলি প্রচেষ্টার সর্বোপরি আপনার রাস্তার মধ্যে বুলেটের সামনে নির্বিচারে যে বুলেট ব্যবহার করেছে, সেগুলোর সামনে বুক চিতিয়ে দাঁড়াবার মতন সাহস অন্যরা দেখাননি, কমিটমেন্টটা দেখাননি। ফলে তাদের এই সংগ্রামে দেশের অপরাপর যারা বিক্ষুব্ধ মানুষ ছিল, বিশেষত গরিব শ্রেণীর মানুষ, যাদের অর্থনৈতিক শোষণ নিপীড়নের কারণে যারা ক্ষুব্ধ ছিলেন, এই সাহসী তরুণ তরুণীদের পাশে এসে তারা যখন দাঁড়ান,
একটা পর্যায়ে সেটা একটা গণঅভ্যুত্থানের রূপ নেয় এবং এই বিজয় ছিনিয়ে আনার প্রধান কুশীলব তারাই ছিলেন। কিন্তু 10-15 বছর ধরে যে পেন্ট আপ গ্রেভান্সেস বলে, যেটাকে বলে যে জমে থাকা ক্ষোভ, সেগুলো একত্রিত হয়ে একটা জায়গায় পৌঁছেছে এবং মানুষ, আপনি যেটা বললেন যে জগদ্দল পাথর থেকে মুক্তি লাভ করেছে, এটা সত্য। এইটাকে একটা কতগুলো একটা ব্যাপার আছে যে আমরা, আপনি যেমন ইঙ্গিত দিলেন, নানান অভিধায় আপনার অভিষিক্ত করা হচ্ছে। যেমন এর মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তিনি নিজে ডক্টর ইউনূস এটাকে দ্বিতীয় বিজয়, অর্থাৎ 16ই ডিসেম্বরে যেমন বিজয় দিবস হয়েছিল, এরকম বিজয় হিসেবে আপনার আখ্যায়িত করেছেন। কেউ কেউ বলছেন যে এটা দ্বিতীয় স্বাধীনতা। এখানে আমার দু একটা বিপ্লব বলছেন কেউ কেউ বুদ্ধিজীবীদের মধ্যে। এইখানে আমার দু একটা অবজারভেশন আপনি যেটা বলেছেন আমি বলতে চাই। এক নম্বর হচ্ছে যে অ্যান্টোনিও গ্রামসি বলে একজন বিখ্যাত তাত্ত্বিক ছিলেন, ইটালিয়ান, আপনি জানেন। ওনার একটা বিখ্যাত অবজারভেশন আছে যে দিন দুনিয়াকে কিভাবে দেখতে হয় ক্রিটিক্যালি। তিনি বলতেন যে কোনো বড় ঘটনার ক্ষেত্রে, তার ইংরেজিতে বলা যেতে পারে যে কি বলে যে এটাকে অপটিমিজম অফ হোপ, এটা দিয়ে দেখতে হবে। মানুষ তো ওই যে আপনি যে বললেন বারবার আশা হত হয়েছে, তার মানে আশাটা তৈরি হয়েছিল ন্যায্যভাবে। সেই একটা বড় ঘটনার মধ্য দিয়ে অপটিমিজম, যে আশার যে হোপ, এটা তো থাকতে হয়। সঙ্গে তিনি একটা কথা বলেছিলেন, অপটিমিজম অফ হোপ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পেসিমিজম অফ ইন্টেলেক্ট আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যদি আমরা একবারে গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দিই নিজেদের আশা এবং চিন্তাকে, হ্যাঁ, সেখানে আমরা ভেসে যেতে পারি। এই কারণে যে এটার মধ্যে ভেতরকার দুর্বলতা কী আছে ক্রিটিক্যালি দেখবার জন্যে এক ধরনের, যে আমরা যা চাইছি তা ঠিক নাও হতে পারে, সে কারণেই আপনার ওই যে পেসিমিজম অফ ইন্টেলেক্ট, এটা থাকাটা গুরুত্বপূর্ণ। আজকের বাংলাদেশ এটা অত্যন্ত প্রাসঙ্গিক এ কারণে যে প্রতিবারই আপনি আমাদের যদি আরও পেছনে যান, 1969 সালের গণঅভ্যুত্থান, কিংবা পাকিস্তান একটা সামরিক তন্ত্রের বিরুদ্ধে 71 সালের স্বাধীনতা যুদ্ধ, তারপর আপনি যতগুলি বড় বড় রাজনৈতিক, জনগণের রাজনৈতিক উত্থান দেখেছেন, প্রতিবারই আশার সঞ্চার হয়েছে, কিন্তু সেইটা বাস্তবায়িত হয় নাই। এবং ওই সময়গুলিতে এই যে ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা, সেটারও আমরা অভাব লক্ষ্য করছি। আপনি বলুন তো যে এরকম আমরা দুই পক্ষতেই দেখেছি, জামাত ইসলামীদের কিংবা অন্যদের যুদ্ধাপরাধ বিচার করার জন্যে ফাঁসি দিবার দাবিতে যে বিশাল জনসমাবেশ শাহবাগে হয়েছিল, সেইটাকে আমরা লোকেদের বলতে শুনেছি, সেইটাকে আপনার এই যে দ্বিতীয় স্বাধীনতা। এখানে অনেক বুদ্ধিমান লোক, খ্যাতি আছে, বুদ্ধিবৃত্তিক, এরকম অনেক লোক বলেছে, লিখিতই বলেছে দ্বিতীয় স্বাধীনতা। আবার এটাকেও দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় বিজয়, এসব বলে আখ্যায়িত করা হচ্ছে। এই যে 24 সালের ঘটনাটা বিরাট বড় ব্যাপার, কিন্তু যারা এটাকে স্বাধীনতা কিংবা বিজয় দিবস বলেন, তাদেরকে আমি একটু ভেবে দেখতে অনুরোধ করব যে তারা কি স্বাধীনতার যুদ্ধটা, সংগ্রামটা ভালো করে গবেষণাটা করেছেন কিনা। যেই ঘটনা ঘটতে একটা প্রফেশনাল পাকিস্তানি সৈন্যবাহিনীর বিরুদ্ধে কয়েক লক্ষ মানুষকে যুদ্ধে প্রাণ হারাতে হয়েছে, তার আগে দীর্ঘ সংগ্রামটা যদি আমরা বাদও দিই, ওই সংগ্রাম ছাড়া এই যুদ্ধ পর্যন্ত যাওয়া যেত না। এই যে কয়েক লক্ষ মানুষকে রণাঙ্গনে যুদ্ধ করে তার মধ্যে কত মানুষকে প্রাণ দিতে হয়েছে, কত মানুষকে দেশান্তরী হতে হয়েছে, কত মানুষকে ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের শিকার হতে হয়েছে, কত লক্ষ মানুষ আহত হয়েছে, এবং সেটাকে এই তখনকার স্বাধীনতাকে লাভ করবার জন্য সারা পৃথিবীতে প্রবাসী মানুষদের যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা কষ্ট করতে হয়েছে, সেইটার মধ্য দিয়ে যে অর্জিত স্বাধীনতা, সেইটার সঙ্গে যদি আমরা আজকের এই মহান গণ অভ্যুত্থানকে তুলনা করি, তাহলে আমরা স্বাধীনতা যুদ্ধটাকে ছোট করে দেখব। এটা অনেক বড় ব্যাপার ছিল, অনেক বড় ব্যাপার। বিজয় দিবসটা এসছিল অনেক বড় আত্মত্যাগের মধ্য দিয়ে, এবং ঘটনাটা এমন ছিল যে একটা নয় ঔপনিবেশিক রাষ্ট্র থেকে রাজনৈতিক সংগ্রাম এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে
উত্থিত যে রাষ্ট্র বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই রাষ্ট্র এভাবে তৈরি হওয়ার ঘটনা 1945 সাল থেকে আপনার 71 সাল পর্যন্ত দ্বিতীয়বার মধ্যে দ্বিতীয় ঘটনা ঘটেনি। ফলে আমরা যেমন এইটাকে প্রশংসা করব, ওন করব যে আপনার 24 জুলাই আগস্টের যে অভ্যুত্থান, একই সঙ্গে যাতে আমরা ওই ক্রিটিক্যালিটিটা হারিয়ে না ফেলি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যারা বিপ্লব বলছেন, এবং আমি লক্ষ্য করছি যে বেশ কিছু লেখাপড়া জানা লোকও এটাকে বিপ্লব, বিপ্লবী সরকার ইত্যাদি কথা বলছেন। আচ্ছা, বিপ্লবের কতগুলি ক্লাসিক্যাল ডেফিনিশন আছে। আমি খুব ছোট্ট পরিসরে আমি আপনার মাধ্যমে এই দর্শকদের সঙ্গে আপনার শেয়ার করতে চাই। বিপ্লবের সংজ্ঞা হচ্ছে যেই সংগ্রামের মধ্য দিয়ে, রাজনৈতিক এবং প্রয়োজনে সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতা থেকে একটা ক্লাস আরেকটা ক্লাসকে উৎখাত করে। লক্ষ্য করুন, আপনি যদি ফরাসি বিপ্লবের কথা ধরুন, জ্যাকোবিনরা এবং গিরন্ডিস্টরা মিলে প্রথমে পুরো আপনার লুই 16 রাজতন্ত্র, যেটা জঙ্গে পৃষ্ঠরা ছিলেন, ওই পুরো ক্লাসটাকে উৎখাত করে একটা বুর্জোয়া রাষ্ট্র তৈরি করছেন। তার ভিতরে আরও অনেক ঘটনা আছে। 1792 সালে ওখানে সংবিধান তৈরি হয়, 1793 পর্যন্ত একটা রেইন অফ টেরর তৈরি হয়। সেই বিপ্লবের মধ্যে প্রধান নেতা রবস্পিয়ার, যিনি রবস্পিয়ারের ঘটনা খুব সুন্দর, উনি ম্যাজিস্ট্রেট ছিলেন। যেই রবস্পিয়ার ম্যাজিস্ট্রেট ছিলেন, ম্যাজিস্ট্রেসির চাকরি ছেড়ে দিয়েছেন এই কারণে যে বিচার ব্যবস্থা, ফরাসি বিচার ব্যবস্থার মধ্যে আপনার খুনের, আপনার ফাঁসি দেওয়ার নিয়ম ছিল। তিনি বিশ্বাস করতেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে এত বড় বিশাল বিকাশের অপরিমেয় সম্ভাবনা আছে যে প্রাণ হরণ করা ঠিক না, আপনার ক্যাপিটাল পানিশমেন্ট উনি বিশ্বাস করতেন না। সেই কারণে উনি চাকরি ছেড়ে দিলেন। কিন্তু সেই রবস্পিয়ার বিপ্লবের এক পর্যায়ে আপনার হাজার হাজার মানুষকে হত্যা করেছেন নিজ সিদ্ধান্তে, গেলোটিন দিয়ে, এবং শেষ পর্যন্ত তিনি নিজেও 1793-তে আপনার গেলোটিনে প্রাণ দেন। এবং ফরাসি সমাজের মধ্যে যেটা একটা বৈপ্লবিক পরিবর্তন বলতে যা বোঝায় সেটা হয়েছিল। একটা ক্লাস উৎখাত হয়েছে, নতুন ক্লাস ক্ষমতা এসছে। তারপর আরও অনেক ঘটনা ঘটেছে, সেটা এটা ফরাসি বিপ্লব নিয়ে নিশ্চয়ই আমাদের এই সেমিনার না। আপনি ধরুন রাশিয়ান রেভলিউশনের ব্যাপার, 1917 সালে একই ঘটনা ঘটেছিল। জারতন্ত্র ইতিমধ্যেই বিলুপ্ত হয়েছিল। শ্রমিকদের সংগঠিত সংগ্রামের মাধ্যমে বলশেভিক পার্টি ক্ষমতায় গিয়ে ফেব্রুয়ারি মাসে প্রথমে কেনস্কি গভর্নমেন্টকে দাবি করেছে পাওয়ার টু দি সোভিয়েটস। অর্থাৎ ইতিমধ্যেই শ্রমিক এবং কৃষকদের নানা ধরনের সংগ্রামী সংগঠন গড়ে উঠেছিল, বিকল্প রাষ্ট্রের স্বরূপ হিসেবে তাদের কাছে পাওয়ার দাবি করেছে। সেটা ফেব্রুয়ারিতে সেটা হয় নাই, নভেম্বরে গিয়ে এন্টায়ার বুর্জোয়া ক্লাসের যেসব পার্টি ছিল, পাতি বুর্জোয়া ক্লাসের যেসব পার্টি ছিল, সোশ্যালিস্ট রেভলিউশনারি ইত্যাদি, আর তাদেরকে উৎখাত করে বলশেভিক পার্টি ক্ষমতা দখল করেছে। অর্থাৎ একটা ক্লাস আরেকটা ক্লাসকে উৎখাত করেছে রাজনৈতিক এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। আরেকটু যদি আমরা এশিয়ার মধ্যে দেখি, চাইনিজ রেভলিউশনও একই, একটা জাপ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে ওইখানে রাজতন্ত্রের বিরুদ্ধে ন্যাশনালিস্টরা এবং কমিউনিস্টরা মিলিত হয়ে ওই পুরনো শাসক শ্রেণীকে উৎখাত করে নতুন শাসক শ্রেণী তৈরি হয়েছে। এবং সেটার সঙ্গে সঙ্গে আরও কতগুলি পরিবর্তন হচ্ছে। এটা যারা বিপ্লবের কথা বলছেন, বিশেষত বামপন্থী বলে যারা দাবি করেন, তারা এগুলো তো জানবার কথা হয়তো ভুলে গেছেন। আমরা ছোটোবেলায় তাদেরকে অনেককে চিনতাম, তারা এগুলো জানেন। যখন বিপ্লব করতে হলে একটা বিপ্লবী তত্ত্ব লাগে, বিপ্লবী একটা পার্টি লাগে। হ্যাঁ, কারণ হচ্ছে কতগুলি এজেন্ডার ভিত্তিতে নতুন পুরনো রাষ্ট্রকে পুরোপুরি ভেঙে ফেলতে হয়। হ্যাঁ, নতুন রাষ্ট্র নতুন করে তৈরি করতে হয়। এগুলি বিপ্লবের কথা। কেউ অভিযোগ করতে পারেন যেহেতু ক্লাসিক রেভলিউশনের কথা। হ্যাঁ, সোশ্যাল মুভমেন্টের সারা পৃথিবীতে আবার একটা নতুন প্রবণতা আমরা দেখি। সেখানেও যেটা বলা হয়ে থাকে যে ছোট ছোট বা খণ্ড বিখণ্ড নানা জায়গায় ছড়িয়ে ছিটে থাকা নানা উৎপীড়নের ফলে উদ্ভূত এই সংগ্রামগুলিকে একত্র করে বড় বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের ক্ষেত্রে 24 সালে এই ঘটনাটা ঘটে নাই। সেটার জন্য এটা যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে কোনো দায়ীও করা যায় না। কারণ তারা তো বিশ্ববিদ্যালয়ে যখন তারা কোটা সংস্কার আন্দোলন করছিলেন, তারা তো বলেনও নাই কাউকে। এমন তো কথা বলেছেন, তারা দাবি করেছেন যে আমরা একটা বিপ্লব করতে চাই কিংবা আমরা এই সরকারকে উৎখাত করতে চাই। এটা একটা
স্পন্টিনিয়াসলি সরকারের দুর্ব্যবহার এবং নৃশংসতার কারণে এবং সেই নৃশংসতার সামনে বিরচিতভাবে দাঁড়িয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার কারণে সরকারের পতন ঘটেছে। এই সরকারের পতনের মধ্য দিয়ে পরে আমরা একটা নতুন সরকার লক্ষ্য করেছি। আপনি লক্ষ্য করুন অন্তর্বর্তীকালীন এবং আপনি লক্ষ্য করুন ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে যারা বিপ্লব সংগঠিত করেছিলেন তাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। রাশিয়ান বিপ্লবের মধ্য দিয়ে যারা বিপ্লব সংগঠিত করেছিলেন তাদেরই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আপনার চাইনিজ বিপ্লবের মধ্যে একই ঘটনা ঘটেছিল। এখানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সরকার প্রতিষ্ঠিত হয় নাই। তাদের প্রতিনিধিত্ব আছে, তাদের মনোনীত ব্যক্তিবর্গও আছেন, কিন্তু এই সরকারের নেতৃত্ব তাদের হাতে না। তো ফলে এগুলি বিপ্লব বলে মানুষকে বিভ্রান্ত করা একটা অত্যন্ত রাজনৈতিকভাবে পাপাচারের সমান। কাদের হাতে নেতৃত্ব? আচ্ছা, নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি নেতৃত্বের একটা ভালো দিক আছে। ভালো দিকটা হচ্ছে আমরা এই সরকারের মধ্যে কতগুলি প্রতিনিধিত্ব দেখতে পাই। এখানে ধর্ম হিসেবে মুসলমানরা আছেন, মাইনরিটি রিলিজিয়াস কমিউনিটির মধ্যে অন্য অমুসলমানরা আছেন, এখানে বাঙালি আছেন, এইখানে আপনার অবাঙালি জাতিগোষ্ঠীর প্রতিনিধি আছেন, এখানে নারী আছেন। তারা অবশ্য মনে করে না যিনি আছেন তিনি তাদের প্রতিনিধি। অর্থাৎ অ্যাপারেন্টলি মোটামুটি এক জনগোষ্ঠীর নানান ধরনের যে কম্পোজিশন আছে তাদের একটা প্রতিনিধিত্ব আমরা দেখতে পাই, এটা ইতিবাচক দিক। কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রতিনিধিত্ব করতে যারা এসছেন তাদের কিন্তু একটা কমন পরিচয়, বীরবল ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রম তো কিছু আছেন এই 2-3 জন, তার কিন্তু একটা কমন চেহারা আছে। তারা হচ্ছে এখানে যারা জনগণের সংগ্রামের মধ্যে যে অর্গানিক সংগ্রাম, এই সংগ্রামের মধ্যে ঝুঁকি নিয়ে কোনোদিন তাদেরকে কোনো অংশগ্রহণ করতে দেখা যায় নাই। কিংবা এমন অনেকে আছেন যারা নিরাপদ দূরত্ব থেকে কিছু কথাবার্তা বলেছেন, কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কথাবার্তাও বলেন নাই। এদেরকে আমরা মধ্যবিত্ত ভদ্রলোকদের একটা সুশীল গ্রুপ বলতে পারি। সুশীল কথাটা আমি কখনোই পছন্দ করি নাই। হ্যাঁ, তো এরকম একটা গ্রুপ আছেন। এটার মধ্যে দুশ্চিন্তার বিষয় যে এটা আবারও বিরল ব্যতিক্রম ছাড়া আমি এখানে কোনো পলিটিক্যাল মাইন্ডস দেখি না। রাষ্ট্রের সংস্কার, অর্থনীতি সংস্কার, এগুলো কিন্তু পুরাটাই পলিটিক্যাল ব্যাপার। এদের একটা বিরাট অংশের আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওর যে ধারণা এই দেশে এসেছিল আপনার এই 70-এর দশকের মাঝামাঝি বা পর থেকে, তারা কিন্তু রাজনৈতিক প্রক্রিয়াগুলি ঠিক মতন মানুষের উন্নয়ন সাধন করতে পারবে না এই ধারণার বশবর্তী হয়ে শুধুমাত্র নিজেদের উদ্যোগ এবং সহযোগিতায় একটা উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি এবং তার মাধ্যমে ক্ষমতায়নের কথা বলেছেন। অর্থাৎ উন্নয়নটা নিজেও যে একটা রাজনৈতিক ব্যাপার, একটা রাজনৈতিক মডেল তৈরি করবার ব্যাপার, যে বাজেট প্রণয়ন তো অ্যাকাউন্টিং না, এত টাকা কর আসবে, এত টাকা এখানে খরচ হবে, এতটা ওইখানে থেকে যাবে, ব্যাপারটা এইরকম না। অর্থাৎ যে পয়সাটা রাষ্ট্রের হাতে থাকবে সেটা কোন খাতে কোন সেক্টরে ব্যয় করা হবে তার রাজনৈতিক একটা দর্শন সেটা নির্ধারণ করে দেয়। ফলে এখানে এই পলিটিক্যাল মাইন্ডটা আমি দেখতে পাই না। এর জন্য একটু আমি তাদের শুভাকাঙ্ক্ষী যে তারা যদি সফল না হন তাহলে আবার আরেকটা ব্যর্থতার দিকে যেতে হবে আমাদের, আবার নতুন করে দেশের মানুষের আর উন্নততর সংগ্রামের দিকে যেতে হবে। সেই পরিশ্রমটা লাঘব করবার জন্যে তারা যদি কিছু কাজ করতে পারেন আমি খুশি হব। কিন্তু এটা আমি তো এই এনজিওয়াইজড নিজেরা পরিচিত একটা গ্রুপ, এরা পরস্পর একসাথে ডিনার করেন, অনেকেই একসাথে বিনোদন করেন, কাজকর্মও করেন একই সার্কেলের মধ্যে প্রায়। এইটা কি সারা বাংলাদেশের ভেতরে জেগে ওঠা যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, যে তার সত্যিকার অর্থেই একটা সর্বব্যাপী গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, কিনা বিপ্লবের কিছু নাই, আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা নিয়ে আমি একটু ক্রিটিক্যাল থাকবো। এই পেসিমিজমটার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন, এটা ক্রিটিক্যাল পেসিমিজম অফ দ্য ইন্টেলেক্ট। আর কিছু আরেকটা ব্যাপারে আমি ঠিক এখনো মন্তব্য করতে পারবো না, এই কারণে যে একটা অদ্ভুত ব্যাপার দেখছি আমি। এই দেশের মানুষ
শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা তারা বুঝছেন কি বুঝতে পারছেন না, এটা আমরা বুঝবো কি করে? বুঝবো যে এটা সরকার প্রধান সরকার গঠন করবার পর এটা সারা পৃথিবীতে হয়ে থাকে যে যেই জনগোষ্ঠীর উনি সরকার, সেই সরকার তরফ থেকে সারা দেশবাসীর উদ্দেশ্যে একটা বক্তৃতা দেন, যে বক্তৃতার মধ্যে তাদের আদর্শ কী, তারা কি করতে চান, তারা কতদিনের মধ্যে কি করতে চান, যেহেতু এটাও একটা অনির্বাচিত সরকার, তার নিশ্চয়ই রাজনৈতিক এবং সামাজিক ন্যায্যতা আছে, লেজিটিমেসি আছে, কারণ একটা সরকারকে উৎখাত করে সংগ্রামের মধ্য দিয়ে তার উত্থান ঘটেছে। তো তার আইনগত লেজিটিমেসির জন্য উনি কী করবেন এবং কীভাবে এই গণতান্ত্রিক সংস্কারগুলি উনি সম্পন্ন করবেন, এটার আমাদেরকে তারা অফিসিয়ালি জানান নাই। দুর্ভাগ্যের ব্যাপার হলো আজকে সকালবেলায় দেখলাম প্রফেসর ইউনূস অন্য একটা আন্তর্জাতিক সেমিনারে 4টা এজেন্ডার কথা বলেছেন, অর্থাৎ বিদেশিদেরকে বলেছেন উনি ইলেকট্রাল সিস্টেম রিফর্মস করবেন, অর্থনীতির সংস্কার করবেন, জুডিশিয়ারি সংস্কার করবেন। এগুলি তো অবশ্যই এই দেশের মানুষের জন্য। গণমাধ্যম করবেন, গণমাধ্যম সংস্কার করবেন, এটা দিয়ে রাষ্ট্র ইন্টারভেনশন করে কিভাবে গণমাধ্যম সংস্কার করবেন বা কী নীতিমালা প্রণয়ন করবেন আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমাদেরকে শুনতে হলো বিদেশে দেওয়া একটা সেমিনারের বক্তৃতা থেকে। এই দুনিয়া প্রথম দায়িত্ব ছিল দেশের মানুষকে বলা। নির্বাচন এবং বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছেন এবং তার আগে এগুলো করতে চান, সেটা বলেছেন। আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে যে কিন্তু এটা খুব পরিষ্কার করে যে বলছেন না, ফলে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আরও যদি উনি তারা দেরি করেন অনেক আপনার প্রশ্ন উঠবে, যে প্রশ্নগুলি তাদের জন্য খুব তেতো হয়ে উঠবে, তার আগে এগুলো করা দরকার বলে আমি মনে করি। সো এই পর্বে আপনি বলছেন যে নানা রকমের মহৎ রাজনৈতিকভাবে ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের ভিতরে অতীত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটা বাস্তবায়িত করবার একটা সুযোগ তৈরি হয়েছে। সো আপনি বলতেছেন যে সময় যত যাবে তত নানা রকমের সন্দেহ দানা বাঁধতে শুরু করবে, যদি না তারা খুব স্বচ্ছভাবে সংশয় তৈরি হয়। এই পরিবর্তনের পরে কিছু বিষয় খুব লক্ষণীয়, যেটা সাধারণভাবে ধারণা করা হয় যে যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছেন বা তার পতন যেভাবে হয়েছে, তারপরে আওয়ামী লীগকে খুঁজেই পাওয়া যাবে না, কিন্তু তাদের কণ্ঠস্বর কিন্তু শোনা যাচ্ছে। সেটা অস্বাভাবিকও আমি বলবো কিনা জানি না, বাট সেটা তো স্বাভাবিক হতেই পারে এবং সেটা তাদের গণতান্ত্রিক অধিকারও। কিন্তু যেটা লক্ষণীয় যে আমরা দেখলাম মাইনরিটিজ ইস্যুটা খুব সামনে আনলো, হিন্দু কমিউনিটি একটু সামনে আসলেন, কিছু প্রোগ্রাম করলেন, সজীব ওয়াজেদ জয় বলছেন যে হিন্দুরা বিপন্ন, আওয়ামী লীগ বিপন্ন, ভারত যেন সেখানে হস্তক্ষেপ করে। আমরা ভারতীয় উদ্বেগ দেখলাম তাদের গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি ভারতীয় প্রধানমন্ত্রী যখন শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে, তখনও তিনি এই মাইনরিটির ইস্যুটা আলোচনার মধ্যে নিয়ে এসেছেন তার টুইট বার্তায়। এমনকি প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন নরেন্দ্র মোদীকে ফোন করে পরে কথা বলেছেন, সেখানেও তিনি অ্যাসিওর করেছেন যে সংখ্যালঘুদের নিরাপত্তাটা নিশ্চিত করা হবে বাংলাদেশে। আমি এই পুরো বিষয়টা, এই যে আওয়ামী লীগের কামব্যাক, অনেকেই 15ই আগস্টকে কেন্দ্র করে মনে করছিলেন যে কিছু একটা হয়ে যাবে, আওয়ামী লীগ ফেরত আসবে কিনা, আবার আগের দাপটে মাইনরিটিজ ইস্যু, ভারতের ভূমিকা, আমি সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমি প্রথমেই আমাদেরকে স্বীকার করতে হবে যে বাংলাদেশে যারা মাইনরিটি কমিউনিটিস, সেটা জাতিগত মাইনরিটি হোক, আপনার ধর্মীয় মাইনরিটি কমিউনিটিস হোক, তারা এক ধরনের অস্বস্তির মধ্যে বরাবর বসবাস করেন এবং বিভিন্ন সময়ে তারা নানান নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। এটাও সত্য। এটা দুটো দিক এখানে দেখবার বিষয়। এটা কেন হলো, কারা করলো এবং এর থেকে উত্তরণের পথ কী। 1 নম্বর হচ্ছে যে বাংলাদেশের শাসক শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীন বাংলাদেশকে প্রথম থেকে একটা গণতান্ত্রিক সংগঠন হিসেবে, রাষ্ট্র তো একটা সংগঠন হিসেবে বিকশিত হতে দেয় নাই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটা অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে সারা এই দেশের সমস্ত ধর্মের মানুষ কম বেশি লড়াই করেছেন। স্বাধীন রাষ্ট্র হয়ে যাওয়ার পর বাঙালি
রাষ্ট্র তৈরি করবার জন্যে যে অন্যায় একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো শাসক শ্রেণীর, সেই অন্যায় এই কারণে যে আপনি লক্ষ্য করুন পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে বাঙালি সরকারই অন্তত কমপক্ষে 2 জনকে আপনার ওই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দিয়েছেন, বীর প্রতীক আছেন আপনার চিরগং হিল ট্রেক্সের ওইদিকে। কিন্তু ওই শাসক শ্রেণী এই রাষ্ট্রটাকে সবার জন্য না করে দেশের বললেন যেটা বাঙালি জাতীয়তা ভিত্তিক বাঙালি রাষ্ট্র হবে। এবং আমরা দেখলাম তৎকালীন সরকারের সবচাইতে প্রভাবশালী নেতা বাংলাদেশের ফাউন্ডার রাষ্ট্রপতি শেখ মুজিব আপনার চিরগং হিল ট্রেক্সে গিয়ে অবাঙালি জনগোষ্ঠীকে বাঙালি হয়ে যেতে বললেন। সেইখান থেকে আরেকটা উত্তরণ ঘটতে আমরা দেখলাম জিয়ার আমলে। তারা বললেন আমরা একটা ইনক্লুসিভ একটা জাতীয়তাবাদ তৈরি করব। সেই জাতীয়তাবাদের তারা বাংলাদেশি জাতীয়তাবাদ নাম দিলেন, কিন্তু বাস্তবে সেটা গিয়ে দাঁড়ালো একটা মুসলিম জাতীয়তাবাদের রূপ পরিগ্রহণ করলো। ফলে প্রথমটার মধ্যে ছিল অবাঙালি জাতিগোষ্ঠী নিজেদেরকে ইগনোর এবং গ্রিভান্স ফিল করেছেন। তার সময় যে মুসলিম জাতীয়তাবাদের কারণে হিন্দু জনগোষ্ঠী বিশেষত আবার একটা ইনক্লুসিভ জায়গায় না থেকে এক্সক্লুসিভ জায়গায় গেল। ফলে এখানে এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে এই সমস্যাটা তো থাকলো। এইটা এই কারণে আবার নতুন করে এই যে যারা রাষ্ট্র এবং রাজনীতির গণতান্ত্রিক সংস্কার করতে চান তাদের এখন যারা ক্ষমতাসীন আছেন এই জায়গাটা তাদের বোঝা দরকার, কিন্তু তারা খুব বুঝতে পারছেন বলে মনে হচ্ছে না। কেন আপনি কথাটা তুলেছিলেন, এই যে আমরা বলছি যে সব ধরনের জায়গার থেকে এক ধরনের প্রতিনিধিত্ব আছে, কিন্তু চিটাগং হিল ট্রেক্স থেকে যে প্রতিনিধিত্বের কথা বলছেন ইতিমধ্যেই কিন্তু সেই প্রতিনিধির বিরুদ্ধে আপনার ডক্টর ইউনূসের সামনে বাসভবনের সামনে তারা প্রতিবাদ জানিয়েছেন। কারণ তারা মনে করেন যেটা গত সরকারের এই ভদ্রলোক বেনিফিশিয়ারি ছিলেন, তারা মনে করেন তাদের নিজেদের যে জনগোষ্ঠী আছে অবাঙালি তাদের ন্যায্যভাবে তাদের প্রতিনিধিত্ব করেন না। অন্যরাও এখনও পর্যন্ত কেউ প্রতিবাদ করেন এই অন্যান্য পদ্ধতি নিয়ে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এরকম অবস্থায় এটা আমি প্রধানত এই দেশের শাসক শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দলকে সাধারণভাবে দায়ী করব। এখন দ্বিতীয় প্রশ্ন যে এটার জন্য দায়ী হলো সেটা হিন্দু জনগোষ্ঠী বলুন কিংবা আপনার অবাঙালি জাতিগোষ্ঠীর কথা বলুন, তাদের যারা এলিট ক্লাসটা, এই এলিট ক্লাসটা বরাবর তাদের মাইনরিটি স্টেটাসকে ব্যবহার করে এই মেজরিটেরিয়ান স্টেটের যারা বিভিন্ন সময়ে রাষ্ট্র ক্ষমতা ভোগ করেছে তাদের সঙ্গে ক্ষমতা শেয়ার করেছেন। এবং তার দায় শেষ পর্যন্ত তারা যখন অন্যায় করেন সেটা সাধারণ হিন্দু, সাধারণ চাকমাদের বা মারমাদের ভোগ করতে হয়। এখন এই যে ধরুন এই গত 15 বছর আওয়ামী লীগ আমলে একটা বিরাট অভিযোগ অনেকেই করতেন যে যেখানেই যাই বড় বড় জায়গার মধ্যে হিন্দুদেরকে দেখতে পাই। আচ্ছা, কত হাজার হিন্দু সেখানে গেছে? 1000, 2000, 3000। এই হিন্দু জনগোষ্ঠী তো কয়েক কোটি। এই যে 1 কোটির উপরে হিন্দুদেরকে একটা প্যাকেজ বানিয়ে উপরের এলিটের হিন্দুদের যারা সুযোগ সুবিধা নিয়েছে, বরং রাষ্ট্রের গণতন্ত্রায়নের কথা না বলে, রাষ্ট্রকে অসাম্প্রদায়িক করার কথা না বলে তারা এই এক্সিস্টিং সিস্টেমের মধ্যে অনেক অন্যায্য সুযোগ সুবিধা নিয়েছে। তারা যখন আজকে তাদের যখন পরাজয় হয়েছে, আনফর্চুনেটলি কিছু কিছু ঘটনা ঘটেছে। এটা হচ্ছে স্বীকার করার বিষয়, আর গৌরব করবারও বিষয় আছে এই ব্যাপারে। when it comes to ইন্ডিয়া, ইন্ডিয়াতে একটা হিন্দুত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়ে আছে, যারা কয়েক বছরের আগে আইন করে হিন্দু ছাড়া অন্যান্যদের বিরুদ্ধে বৈষম্যমূলক বিধান তৈরি করেছে। গুজরাটের কথা আমি পুরো রায়টের কথা বাদ দিলাম, আপনার সেই কুখ্যাত বিলকিস বানু কেইসের কথা মনে থাকবার কথা 2002 সালের। একজন মুসলমান গর্ভবতী নারীকে কয়েকজন হিন্দু রেপ করে হত্যা করেছে। তার ব্যাপারে মামলা হওয়ার পরে আপনার 9 জন বা 12 জনকে জেল দেওয়া হয়েছিল। সেই জেল খাটাকে আপনার যখন রেমিট করে গুজরাট সরকার, তারপর সুপ্রিম কোর্ট তাদেরকে শেষ পর্যন্ত
আর হাইকোর্ট মুক্তি দেয়, সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। যখন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল রেমিশন করে, বিএইচপি, ভারতীয় হিন্দু পরিষদ, এই রেপিস্টগুলিকে, অর্থাৎ এই বিজেপির সহদর, আপনার গলায় মালা দিয়ে তাদেরকে বরণ করেছিল। হিন্দু নারী, মুসলমান প্রেগনেন্ট নারীকে গ্যাং রেপ করে হত্যা করবার জন্য। সেই মোদির সরকার যদি বাংলাদেশকে নিয়ে সাম্প্রদায়িক দুশ্চিন্তায় থাকে, কোন বাংলাদেশ? যখন এদেশের আওয়ামী সেকুলাররা এবং ভারতীয়রা যেই মাদ্রাসার ছাত্রদেরকে মৌলবাদী গালি ছাড়া কোনো আলাপ শুরু করতে পারে না, সেই মাদ্রাসার ছেলেরা, তারপরে এই সময়কার ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরা হিন্দু টেম্পল এখানে পাহারা দিয়েছে। তাকে যখন তাদেরকে, সেই দেশ সমাজকে নিয়ে যখন, এই সমাজে আমি আবারও বলছি সীমাবদ্ধতা আছে, তার জন্য আওয়ামী লীগ প্রধানত দায়ী। সর্বশেষ দায়ী কীভাবে জানেন? আচ্ছা আমাকে বলুন তো, এই যে হিন্দুদের ছদ্মাবরণে সর্বশেষ শাহবাগে ঢাকার যে এত বড় মিটিংটা হলো, সেই মিটিংয়ে কিন্তু হাজার হাজার লোক হয়েছে। এই শহরে যদি এই পরিমাণ হিন্দু থেকে থাকে, তাহলে আমি প্রশ্ন করতে চাই আপনাকে বা আপনার মাধ্যমে তাদেরকে, তাহলে ঢাকেশ্বরী মন্দির পাহারা দিতে আমাদের লাগে কেন? মুসলমান লাগে কেন? এতগুলি লোক হিন্দু যদি এই ঢাকা শহরে বাস করে, সেই দিন যারা সমবেত হচ্ছিল, আসলে এগুলো সবাই হিন্দু ছিল না। আওয়ামী লীগের মুসলমান লোকেরা এই হিন্দু কার্ডটা প্লে করবার জন্যে এই সমাবেশটা করেছে। আর লক্ষ্য করুন, ভারতীয় বুদ্ধিজীবী শ্রেণী, বিশেষত শাসক শ্রেণী, বুদ্ধিজীবী শ্রেণী এবং রাজনীতিকদের একটা চিন্তা করবার দরকার আছে, এটা তাদেরই স্বার্থে করবার দরকার আছে। ভারত সরকার বাংলাদেশের হিন্দু কমিউনিটিকে বাঁচাবার জন্য দায়িত্ব নিয়েছে, তার জন্য একটা মনিটরিং কমিটিও করেছে এখানে কী হচ্ছে। তার মানে কি এই ভারতীয় রুলিং এলিটটা কি একটু চিন্তা করবে যে তারা কি বিশ্বব্যাপী বিভিন্ন দেশের হিন্দু নাগরিকদের রক্ষা করবার হিন্দু আন্তর্জাতিক রাষ্ট্র কিনা? নাকি তারা মনে করছে যে বাংলাদেশ এটা তাদের অঙ্গরাজ্য টাইপ কিছু? তারা যদি, তাহলে এটা পরিষ্কার করতে হবে, যখন হিন্দুরা, সে একটা হিন্দু রাষ্ট্র এবং সারা পৃথিবীর হিন্দুদের তারা দায়িত্ব নেবে কিনা, বা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিংবা চায়নায় কিংবা রাশিয়ায় তারা গিয়ে বলতে পারবে কিনা যে তোমাদের হিন্দুদের দায়িত্ব আমি নিলাম। তারা কি একটা আন্তর্জাতিক হিন্দু সংগঠন কিনা? এটা তার রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, যাটা একটা অসম্ভব। কারণ আরেক রাষ্ট্রের নাগরিকদের ব্যাপারে আলাদা করে আপনি কমিটি করবেন, তাহলে তো আরেক রাষ্ট্র আবার আপনার ওইখানে মুসলিম মাইনরিটি বা খ্রিশ্চান মাইনরিটির কী অবস্থা সেইটা দেখার জন্যে আরেকটা কমিটি করবে। পৃথিবীতে তো এখনও রাষ্ট্র ব্যবস্থা শেষ হয়ে যায় নাই, এটা একটা আন্তর্জাতিক রাষ্ট্রীয় ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয় নাই। এরকম যদি কাজ করতে থাকে, এটার মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে ক্ষমতায় যাওয়ার, বিজেপি ক্ষমতায় তার দেশে রাজনীতি করতে পারবে, কিন্তু এইখানকার যে হিন্দু মাইনরিটি তাদেরকে বিপদের দিকে আরও বেশি করে ঠেলে দিবে। কারণ প্রতিবেশী মুসলমানটা বলবে যে এই সরকারের কাছে, এই দেশের সরকারের কাছে তোমার চাওয়ার কী আছে, তোমার তো নিরাপত্তা দিবে ভারত সরকার। এই ফাজলামো রাজনীতি করার মধ্য দিয়ে আমার দেশের হিন্দু নাগরিকদেরকে, খ্রিস্টান নাগরিকদেরকে এবং আপনার অন্যান্য বৌদ্ধিস্ট নাগরিকদেরকে একটা প্রচণ্ড এই দেশের অভ্যন্তরে বিপদের মধ্যে ঠেলে দেওয়ার বিপজ্জনক রাজনীতি থেকে আমি দুটো সেকশনকে অনুরোধ করব। এক, যারা দলীয়ভাবে আওয়ামী লীগকে, দুই, হিন্দুদের এলিট ক্লাসটাকে, যারা এদেরকে সম্বল করে আপনারা আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসলে তাদের প্রতিনিধি হিসাবে অন্যায়ভাবে, অন্যায্যভাবে যা অপ্রাপ্য সুযোগ সুবিধা গ্রহণ করেন। এটা যেমন সত্য, কিন্তু এই দেশের যারা গণতন্ত্রপরায়ণ মানুষ, অবশ্যই তাদের এই দেশের অমুসলমান এবং যেহেতু মেজরিটি মুসলমান এবং অবাঙালি জনগোষ্ঠীগুলির পাশে দাঁড়াতে হবে তার যে কোনো বিপদ আপদে, এবং তাদেরকেও আপনার এই যে কোনো একটা নির্দিষ্ট দলপ্রীতি, কোনো একটা নির্দিষ্ট দেশপ্রীতি, এর থেকে বাইরে এসে অ্যাসিমিলেশনের সঙ্গে গণতন্ত্রপরায়ণ শক্তিগুলির সঙ্গে রাজনৈতিকভাবে আপনার সংহতি গড়ে তোলা জরুরি। আসার কথা যে এই সমস্ত তৃতীয় শ্রেণীর রাজনীতির বিরুদ্ধে ভারতেও অনেকে প্রতিবাদ করে।
ভারতীয় গণতন্ত্রপরায়ণ বুদ্ধিজীবী শ্রেণী, বাংলাদেশেও গণতন্ত্রপরায়ণ বুদ্ধিজীবী শ্রেণী এই যে মাইনরিটি কার্ড দিয়ে ক্ষমতার খেলা, এটা যে নির্মাণবিক কৌশল, এর বিরুদ্ধে লড়াই করার লোক আছে। এই দুই পক্ষের মধ্যে আবার সংহতি হওয়া দরকার। এমনিতে আপনি কি মনে করেন যে ভারত এই পরিবর্তনটা অ্যাকসেপ্ট করতে পারছে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত যখন আমরা কথা বলছি? ভারতের জন্যে তো একটা বিপর্যয় ঘটেছে নিঃসন্দেহে। কারণ হচ্ছে ভারত তার বড় দেশ হিসেবে চারিপাশে তার প্রভাব বলয় বিস্তার করবার তার একটা হেজিমনিক আকাঙ্ক্ষা বরাবরই ছিল, এখনও আছে। সেই ক্ষেত্রে ভারত সাধারণত প্রায় প্রত্যেকটা দেশেই তা একটা করে পার্টি সিলেক্ট করে, ব্যালেন্স করার কোনো ব্যবস্থা রাখে না। সব ডিম এক বাক্সের মধ্যে, এক ঝুড়িতে রাখে। ফলে ওই ঝুড়ির ডিম যখন পচে যায়, হ্যাঁ, কিংবা আপনার ঝুড়িটা পড়ে যায় হাত থেকে, তখন সে ঝামেলার মধ্যে থাকে। এবং এই যে অতি উৎসাহী যে সমস্ত, আপনি একই সঙ্গে এই প্যাকেজের মধ্যে আপনার একটা প্রশ্ন ছিল, মিলিয়ে জবাব দিলে সুবিধা হয় আমার, যে ভারত আওয়ামী লীগের কামব্যাক করা, যেটা আমরা আওয়ামী লীগের তো নেতা খুঁজে পাচ্ছে না, তাদের সঙ্গে তো আমরা কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না। কারণ এটা বাংলাদেশে একটা মানে অভূতপূর্ব দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে আপনার সেই 1203 সালে লক্ষণ সেন রাজা হিসেবে খিড়কির দরজা দিয়ে পালিয়ে যাবার পর এই প্রথম শেখ হাসিনা একজন সরকার প্রধান হিসেবে কাউকে কিছু না বলে, তার নিজের দলের লোকদেরও কিছু না জানিয়ে, মানুষদের না জানিয়ে পালিয়েছেন। এবং এখন শোনা যাচ্ছে যে তাদেরকে নাকি ইন্ডিয়ান সাংবাদিকরা তাকে খুঁজে পাচ্ছে না কোথায় আছে। আর তার এই যে 300 এমপির মধ্যে প্রায় 270-80 শুধু তারই ছিল, একজন এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই পালিয়ে গেছে, মন্ত্রীরাও পালিয়ে চলে গেছে। ফলে আমরা যে আওয়ামী লীগের প্রোগ্রামটা কীভাবে কামব্যাক করতে চান, এইটা এক তো আলাপ করবার কোনো লোক নাই। ফলে আমাদের একমাত্র মাধ্যম হচ্ছে আওয়ামী লীগের বোধহয় ঠাকুরগাঁও কমিটির একজন কর্মী ছিলেন, ঠাকুরগাঁও ওনার পঞ্চগড় বা ওনার যেটা পিতৃভূমি, ওই জায়গাটার নাম কি ছিল, যেটা ওয়াজেদ সাহেবের রংপুরের যে পীরগঞ্জ, হ্যাঁ পীরগঞ্জ আওয়ামী লীগের সদস্য হয়েছিলেন। এটা বহু বছর আগে আমরা খবরের কাগজে দেখেছিলাম। সেই পীরগঞ্জের যে আওয়ামী লীগের নেতা, ঘটনাক্রমে আমাদের গদিচ্যুত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ, তার বিবৃতি, নানান রকমের বিবৃতি নানানভাবে দেশের মানুষের কাছে পৌঁছেছে। উনি একটা ভারতীয় পত্রিকার সঙ্গে, ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আশা করেন ভারত সরকার বাংলাদেশে নিশ্চিত করবে একটা নির্বাচন যেখানে তারা অংশগ্রহণ করতে পারে। এদের চিন্তার গভীরতার মধ্যে 90 দিনের মধ্যে এদের চিন্তার গভীরতায় কোনো একটা শিশুর গোড়ালি পর্যন্ত ডুববে না। আপনি লক্ষ্য করুন, দেশের মানুষের কাছে বলছে না। আবারও যেমন 14 সালে তার ভারত এখানে প্রভাবিত করেছে, 18 সালে করেছে, 24 সালে করেছে, এবং প্রত্যেকটা জনবিচ্ছিন্ন নির্বাচনকে সবার আগে সার্টিফিকেট দিয়ে বাংলাদেশ থেকে তার যা যা পাবার সব নিয়ে গেছে। এখনও জয় সাহেবরা বা আওয়ামী লীগরা বিশ্বাস করে আবার ভারত তাদেরকে বাংলাদেশে বসিয়ে দেবে। তার এই বক্তব্যের কারণে তো আরও ধরুন এখন থেকে কত বছর পরে আওয়ামী লীগ কামব্যাক করতে পারবে, যত বছরে পারত এই বিবৃতিটার কারণে আরও 5 বছর তার সঙ্গে যুক্ত করবেন। এখনো পর্যন্ত এই দেশের মানুষের, এমনকি তার আওয়ামী লীগ কর্মীদের উপর তার ভরসা নাই, ভারত বসিয়ে দিবে। এইটা বাংলাদেশের মানুষ মানবে না। তার কামব্যাক করবার জন্যে তাকে আর অনেক কাঠখড় পোড়াতে হবে। তাদের অনেকের বিরুদ্ধে তারা খুন, হত্যা, তারপরে হচ্ছে লুটপাট, এগুলির সঙ্গে দায়ী, এগুলির সঙ্গে জড়িত। এগুলি কাগজ আস্তে আস্তে বেরোতে থাকবে, মামলা হতে থাকবে। যদি এই সরকার কোনো বড় ধরনের ভুল না করে, তারা যদি স্থিতিশীল হতে পারে, তারা প্রথমে তো
নিজেদের খুনের অপরাধে যে অপরাধী তাদের সাজা পেতে হবে। একটা আওয়ামী লীগ কর্মীও যারা নিরীহ ছিল তাদের উপর কোনো ধরনের আক্রমণ হোক বা অন্যায়ভাবে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, এটা আমি বিরুদ্ধে থাকব। কিন্তু একটা চোর, বাটপার আওয়ামী লীগার, মুক্তিযুদ্ধের চেতনার নামে ডাকাত আওয়ামী লীগার বাংলাদেশের যে সম্পদ লুট করেছে, যে মানুষের অধিকার হরণ করেছে এবং একটা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে একটা স্বৈরতান্ত্রিক যন্ত্রে পরিণত করেছে, তাদের যদি বিচার করা না যায়, ন্যায়সঙ্গতভাবে যদি বিচার করা না যায়, তাহলে এই যে ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, ৬৬টা শিশু তাদের গুলিতে নিহত হয়েছে এবং জাতিসংঘ বলেছে যে প্রাইমারি রিপোর্টে ৬০০ জন, কিন্তু এইখানে যে লোকালি কতগুলি হিসাব নিকাশ সবাই করছে, ইতিমধ্যেই ছাত্ররা নেতারা বলেছেন যে ১,০০০ জনের উপরে চলে গেছে। এই যে তাজা প্রাণ তারা কেড়ে নিয়েছে ক্ষমতার লোভে, আরও কয়েকদিন ক্ষমতায় টিকে থাকবার জন্যে। খবর বেরিয়েছে যে শেখ হাসিনা, যিনি সর্বশেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ছাড়তে চান নাই, বেরিয়েছে যে তিনি সেনাপ্রধানকে বলেছেন আরও গুলি করতে, আরও বল প্রয়োগ করতে, আরও গুলি করে হত্যা করতে। এদের বিচার হবার আগে বা এই দেশে যদি এটা বিচার না হয়, তাহলে তো এইখানে যে যারা যারা বলছেন বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা, ওদের দেখবে স্বাধীনতাও বোঝে নাই, বিপ্লবও বোঝে নাই, সেটা এক কথা। প্রশ্নটা হচ্ছে যে ইতিমধ্যে সম্প্রতি যে আত্মদান, সেগুলোর উপর এত বড় অন্যায় করা হবে যেটা অসম্ভব। ফলে কবে কামব্যাক করবে ভারত, তাদেরকে কবে বসিয়ে দিবে, সে আশায় আওয়ামী লীগ থাকুক, তবে এটা উনি জানিয়ে দেওয়ার ফলে ভালো হয়েছে যে আমাদের দেশের মানুষ সতর্ক থাকতে পারবে, রাজনৈতিকভাবে সচেতন থাকতে পারবে। আমাদের দেশে ভালো হোক মন্দ হোক, বেশি গণতন্ত্রী হোক কম গণতন্ত্রী হোক, এই দেশের মানুষই এই দেশ পরিচালনা করবে। স্বাধীনতা জাত একটুকু আত্মমর্যাদা নিয়ে মানুষ আওয়ামী লীগকে, যারা এখনও ভারতের কাছে আবেদন করে, সেটুকু রুখে দিবে বলে আমার ধারণা। শেষের দিকেও আমরা খানিকটা, আপনি নিজেই বলছেন যে সরকার প্রধান এখনো পর্যন্ত কোনো ধারণা দেননি যে তারা আসলে কি চান, কি করবেন। যে ধারণাটা পাওয়া গেল সর্বশেষ গতকালকে, সেটাও এটা বিদেশি কনফারেন্সে, আন্তর্জাতিক সম্মেলনে তিনি তার নাগরিক হিসেবে অসম্মানিত বোধ করেছি। আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি কি মনে করেন যে আসলে এই সরকারের কি করা, মানে করণীয় কি, তার সামনে কি আছে, আপনি কি দেখতে পান, তার টাইম ফ্রেমটা কি হওয়া উচিত, তার কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, এবং মূল লক্ষ্য তার কি, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। প্রথম কথা তো আমাদের কি কি প্রয়োজন। বাংলাদেশের রাষ্ট্রের যে সংবিধান, এই সংবিধান আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের দলীয় সংবিধান হয়, বিএনপি আমলে বিএনপির দলীয় সংবিধান হয়। বাংলাদেশকে বাংলাদেশ হয়ে উঠতে হলে, বাংলাদেশকে নতুন করে যথাযথ জনপ্রতিনিধিত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সাধারণ মানুষের ইচ্ছার অভিপ্রায় হিসেবে, যেটা রুশো সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে যে থিওরি দিয়েছেন, যেটা কিছুটা বাংলাদেশের রাষ্ট্রের যে সংবিধানের প্রিয়াম্বলের মধ্যে আছে, সেইভাবে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার আপনার একটা প্রতিরূপ হিসেবে এটাকে রচনা করতে হবে। তো রচনা করতে হলে কীভাবে হবে, মানে এখন এরা কাদের প্রতিনিধি, একটা পলিটিক্যাল লেজিটিমেসি আছে। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন, সেই তারা এটাকে মেনে নিয়েছেন বলে তাদের লেজিটিমেসি আছে। তারা মেনে না নিলে সরকারের কিন্তু লেজিটিমেসি নাই। তাহলে ওই যে সংবিধান রচনা করবে, তার তো নির্বাচিত প্রতিনিধি লাগবে। ও একটা কনস্টিটিউশনাল কনভেনশন ডাকতে হবে, কিংবা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসাতে হবে। কিন্তু তারা তো আমরা লিখে লিখে দিলে অমুক অমুক থাকবে বললে হবে না, ওইটাও একটা নির্বাচনের মধ্য দিয়ে করতে হবে। এখন সেই নির্বাচন করবার জন্য কতদিন লাগবে, কারা করবে, টাইম ফ্রেম কী, তারা এটা করতে চান কিনা এটা প্রস্তাব লাগবে। জনগণেরও চিন্তাশীল অংশের এগুলোও হিসাব নিকাশ আছে। তো তারা বলছেন ইলেকট্রাল ল রিফর্মস করবেন, শুনলাম, মানে এটা করবেন, কতদিনে করবেন, কী করবেন ওনাদের। আমাদের এটা দরকার, আমাদের সমতা ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার দরকার। যেমন ধরুন, একদিকে এক মানুষ হলে 3 বেলা খেতে পায় না, আর একদিকে হচ্ছে প্রধানমন্ত্রীর পিয়ন হলে তারই শুধু 400 কোটি টাকা থাকে। ওই নিয়ে আমরা যে জায়গায় বাসে যাই, উনি সেটা হেলিকপ্টারে যান।
তো এগুলোর রিফর্মস আমাদের লাগবে, কিন্তু এই রিফর্মস করার রাজনৈতিক যোগ্যতা তাদের আছে কিনা, কিংবা তাদের রাজনৈতিক ভাবনা আছে কিনা, কিংবা এটা কিভাবে করবেন, এবং কিছু কিছু রিফর্মস ক্যারি আউট আমি যদি বলি রাজনৈতিক বৈধতা আছে কিনা, কারণ এই কারণে পৃষ্ঠ করলাম যে তারা এটা করলেন বটে, কিন্তু এখন তারা 5 বছর না 10 বছর ক্ষমতায় থাকবেন, তারপরে নির্বাচন হলে তাহলে এটা সেই আমার কথা হচ্ছে যে কিছু আপনার রিফর্মস আছে কমপ্লিট করতে 20 বছর লাগে, কন্টিনিউয়াস প্রসেস একটা। হ্যাঁ, এটা কন্টিনিউয়াস প্রসেস। ইনিশিয়েট করাটা গুরুত্বপূর্ণ। ইনিশিয়েট করবার জন্য কতগুলি নীতিমালা তৈরি করতে হয়, প্রিন্সিপালস তৈরি করতে হয়। তো সেগুলি এদের এইখানে যারা আছে এদেরকে 2-3 জন বাদ দেয়া, এই বিষয়ে তো আমি জীবনে তাদের কোনো কথা বলতেই শুনি নাই। আর রাজনৈতিক লেজিটিমেসির কথা আমি বলবো না আছে, কারণ এই আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার। না, আমি বলছি রাজনৈতিক লেজিটিমেসি আছে তাদের, কিন্তু কতদিনের জন্য? আমি আসছি সেটা। এই ব্যাপারে আন্দোলনের লেজিটিমেসিটা আছে তাদের, কারণ এই আন্দোলনের ফসল হিসেবেই এরা যদি বলতো যে এই সরকার না, আমার সরকার না, থাকতে পারবে না। ভবিষ্যতে ছাত্ররাও যারা সংগ্রাম করেছেন কতদিন পর্যন্ত অর্গানাইজ থাকতে পারবেন, কতদিন পর্যন্ত প্রেশার মাউন্টেড রাখার বা সাস্টেইন করার ব্যবস্থা থাকতে পারবেন, তার উপর নির্ভর করবে। সঙ্গে আপনার মনে রাখতে হবে এই আন্দোলনে ছাত্র সমাজের এই সমন্বয় কমিটি কিংবা ওই যদি কাউন্সিল নেতৃত্ব দিয়েছে, কিন্তু শুধু তাদের আন্দোলনের মধ্য দিয়ে এটা হয় নাই। এর পেছনে আরও দীর্ঘদিনের যে আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, সংগ্রাম করেছেন, তাদেরও একটা টেক আছে। তারাও কতদিন তাদেরকে সময় দিবেন সেগুলির উপরে নির্ভর করবে। আমাদের অনেক সংস্কার দরকার, ডেমোক্রেটিক রিফর্মস। হ্যাঁ, সেটা কোনোটা আপনার 1 বছর লাগতে পারে, কোনোটা 20 বছর লাগতে পারে, কিন্তু 20 বছর তাদেরকে কেউ ক্ষমতা রাখবে না। কতদিন রাখবে আমি জানি না। হ্যাঁ, তাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে, সোসাইটির অন্যান্য স্টেক যারা আছে তাদের উপর নির্ভর করবে। না, আমরা কি চাই, আমি একজন ইতিহাসবিদ হিসেবে, একজন সম্পাদক হিসেবে আপনি কি মনে করেন যে শেষ পর্যন্ত আসলে তারা কতদিন পর্যন্ত থাকতে পারে? এখন ধরেন তারা ডেলিভার করলো, বাংলাদেশে 20 বছরই তারা ভালো ভালো জিনিস করলো, এবং ভালো জিনিস করছে প্রতিদিন, 2 মাস পর 1 মাস পর একটা চমক দেখাচ্ছে। আমরা তো অনাদিকাল থেকে নির্বাচিত সরকার চাইবো, তো সেটা কতদিন? আমার প্রশ্নটা সেটাই যে কতদিন তাকে একটা নির্বাচিত সরকারের জন্য। এর আগে বিভিন্ন স্টেক হোল্ডাররা 3 মাস করেছিল সংবিধানের মাধ্যমে। তো তাদেরকে হয়তো কয়েক মাস আরো বেশি দিলেও দিতেও পারে, তাও নির্ভর করবে তারা এজেন্ডাটা কি হাজির করেন তার উপর। তারা বাংলাদেশের মানুষের সামনে এখনো পর্যন্ত কোনো এজেন্ডা হাজির করেন নাই। যেমন ধরেন 2007-এ ফখরুদ্দিন আহমেদের সরকার, ফখরুদ্দিন আহমেদ প্রথম দায়িত্ব নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে তাকে 2 বছর থাকতে হবে। না, এইটা তো তারা কিছু এখনো বলে নাই। আচ্ছা, আর সেই 2 বছর তো তাদের বিরুদ্ধে সংগ্রাম হয়েছে, সেই 2 বছর তাদেরকে তো মেনে নেয় নাই। না, কিন্তু প্রথম যখন 2 বছর বলেছেন কেউ খুব একটা আপত্তি কোনো দল করেছে বলে আমার মনে পড়ে। কাদের কথা বলছেন? ফখরুদ্দিন আহমেদের সরকার। ফখরুদ্দিন আহমেদের প্রথম দিন আমি লিখেছি যে আপনি বলেছেন, কিন্তু আমি বলছি পলিটিক্যাল পার্টিগুলো কিছু। আমি একলা বললে হবে না মানুষের কাছে, কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুইটার তাদেরকে বিপন্ন করে ফেলেছিল। সাংঘর্ষিক রাজনীতি কেবলমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে হয়েছিল বলে মানুষ একটা নিঃশ্বাস ফেলবার জায়গা চেয়েছিল, কিন্তু সেই অভিজ্ঞতা তো আমাদের আছে। 2 বছর দিলেই যে ভালো হয়ে যায়, বেশি সময় দিলে সেটা আমরা লক্ষ্য করেছি। 2 বছরে যে ধ্বংসযজ্ঞ তারা করেছে আজকে পর্যন্ত তার বিস্ফল বহন করছে। আমি সর্বশেষটা বলি, 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল 2 মাসের মাথায়, সেই নির্বাচন যদি সুষ্ঠুভাবে হতো নিঃসন্দেহে আওয়ামী লীগ ক্ষমতা আসতো, কিন্তু নিঃসন্দেহে সে 2/3 মেজরিটি পাইতো না। ওই সরকার যে 2/3 মেজরিটি তাদের 2 বছরের অবৈধ কর্মকাণ্ড গ্র্যাটিফাই করবার জন্য জোর করে নিয়ে দিয়েছিল, সেই 2 কারণে 2/3 মেজরিটি দিয়ে আওয়ামী লীগ তার দলীয় রাজনীতি, সংবিধান পরিবর্তন সব কিছু যত অপকর্ম সেগুলি করেছে। ফলে সেই 2 বছরের মাথায় উৎপাদিত যে সরকার, সেইটারই দায়ভার এখনো পর্যন্ত আমরা বহন করে চলেছি। ফলে 2 বছর দিলেই একটা সরকার খুব সুকর্ম সম্পাদন করবে, এইটার তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই। তারা বুদ্ধিমান লোক, কারণ প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে তারা কিন্তু প্রতিষ্ঠিত মানুষ, এবং ফলে তার বুদ্ধি ছাড়া তার প্রতিষ্ঠা হয় না। কিন্তু 2-1 জ্ঞানী লোক আছেন, আমার দাদি বলতেন জ্ঞানী লোকের বুদ্ধি কম,
ওনারা জ্ঞান এবং বুদ্ধির একসাথে মিলিয়ে ইতিহাসের আলোকে তার প্রধান প্রধান 2-3টা কাজ রয়েছে যেটা করেন নাই। জাতির উদ্দেশ্যে পরিষ্কার করে বলতে হবে তারা কি চান, কি করতে চান, কোন প্রেক্ষাপটে তারা এসছেন, তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়, দায়বদ্ধতা কার কাছে, এবং তারা কতদিন সময় চান। এটা যদি ওনারা এখন নিজেদের আত্মসম্মান রক্ষা করে নিজেদের থেকে না বলেন, আপনি মনে রাখবেন কয়েক মাসের মধ্যে এই দাবিতে এই শহরে মিছিল হবে। আপনি সংবিধানের প্রসঙ্গটা বলছিলেন, কিন্তু একটু পরিষ্কার করলে ভালো হয়। আপনি নতুন সংবিধান বা আপনি এর আগে লিখেছিলেন সেকেন্ড রিপাবলিক। আমি একটু বুঝতে চাই যে সেটা আপনি কিভাবে করতে চান, মানে এদের পক্ষে একটা ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে আপনাকে পুরো মানুষের সম্মতি সাপেক্ষে গণভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন করতে হবে, পার্লামেন্ট নির্বাচন না, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য একটা নির্বাচন করতে হবে। আপনি কি মনে করেন যে এই সরকার চাইলে বা আপনি তাদের কাছে অনুরোধ করবেন কিনা বা দাবি জানাবেন কিনা তারা এটা প্রথম করুক? না, এটা তার ওই ম্যান্ডেটটা থাকতে হবে, কারণ সারা দেশের মানুষ তো রাজি হইতে হবে যে আপনাকে আমরা বিশ্বাস করি। সে বিশ্বাসের হচ্ছে একটা ম্যান্ডেট তো তার লাগবে। আমি তো বলছি শুধুমাত্র আন্দোলনের লেজিটিমেসি, এটা বিপ্লব হয় নাই, কারণ এখানে হইল ছাত্রছাত্রীরা বলশেবিকদের মতো সশস্ত্র না, মাওবাদীদের কমিউনিস্ট পার্টির মতো সশস্ত্র না, কিংবা জ্যাকোবিনদের মতন সংগঠিত জনশক্তিও তার পক্ষে নাই। এরকম একটা অবস্থায় তারা যে আন্দোলনের ফসল, সেই আন্দোলন কতদিন সাস্টেইন করবে প্রেশারটা, সেটা কি যারা রাষ্ট্রীয় সংস্কার চায় না তারা যে পরিমাণ শক্তিমান, তারা যদি বাধা দেয়, সেই বাধা অতিক্রম করবার শক্তি তাদের পিছনে আছে কিনা, এই অ্যাসেসমেন্টগুলি তো তার করতে হবে। তার এই করা না পর্যন্ত তারা কনস্টিটিউশনাল কনভেনশন কিংবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কীভাবে ডাকবেন? সমাজের একটা বিরাট অংশ আওয়ামী লীগ বিএনপি নাও চাইতে পারে, তো সেইটাও তাদের উপরও তো আপনার সংঘবদ্ধ রাজনৈতিক চাপ দিয়ে এটা করাতে হয়। সারা পৃথিবীতে তাই করাতে হচ্ছে, এখানেও তার ব্যতিক্রম হওয়ার মতন এত উদ্ভাবনী শক্তি যারা যারা এভাবে চাইছেন থাকতে পারে তাদের, কিন্তু আমরা তো দেখতে চাই। কিন্তু তারা যদি আর কিছুদিন এইভাবে আমাদেরকে ইন দি ডার্ক রাখেন, এই দেশে আবার মনে রাখবেন তারা কি চান এই বলার এই দাবিতেই সংগ্রাম এখানে হবে, এবং সেই সংগ্রাম আবার ন্যায্যতা লাভ করবে। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক, কথা বলছিলেন ইংরেজি দৈনিক নিউজের সম্পাদক নুরুল কবির। অনেক কথা বলেছেন, চুলচেরা বিশ্লেষণ করেছেন, কিন্তু মূল কথা সেটা হচ্ছে যে ক্ষমতায় যারা আছেন তাদের এখন বলতে হবে আসলে তারা কতদিন ক্ষমতায় থাকতে চান, তাদের চূড়ান্ত লক্ষ্য কী, এবং চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়নের আগে আসলে তারা কি করতে চান এবং কিভাবে করতে চান, তাদের জবাবদিহির জায়গা কি, তারা কতটা স্বচ্ছ থাকবেন, সেই বিষয়গুলো জনমনে পরিষ্কার করতে হবে। এবং সেটা যদি তারা করতে ব্যর্থ হন, এখন মানুষের মধ্যে যে স্বপ্ন আছে সেই স্বপ্ন দুঃস্বপ্নেও পরিণত হতে পারে, পরিস্থিতিটা তাদের নিয়ন্ত্রণের মধ্যেও না থাকতে পারে, এমন একটা পরিবেশ তৈরি হতে পারে। কাজেই যত দ্রুত, কারণ তারা যদি জনগণের প্রতি দায়িত্বশীল হন, তাহলে জনগণকে আসলে পরিষ্কার করতে হবে। কোনো রাজনৈতিক নেতৃত্বকে রাষ্ট্র ক্ষমতায় জনগণ পাঠায় না যে সে যা ইচ্ছা করবে, যেমন খুশি তেমন চলবে, জনগণকে না জানিয়ে বা জবাবদিহিতা না করে, সেটা কিন্তু কাউকে সেই ক্ষমতা দেওয়া হয় না, কোনো অবস্থাতেই, কোনো দেশে নেই। আমরা আশা করব যে তারা, সরকার প্রধান, সেটি জনগণকে জানাবেন খুব দ্রুততার সঙ্গে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।